ওয়েলকাম স্টুডেন্ট, লেসন প্ল্যানার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি আবার চলে এসেছি তোমাদের সামনে ভৌতবিজ্ঞান নিয়ে। আমরা প্রথম চ্যাপ্টারটা করছিলাম পরিবেশের ভাবনা। চলো পরবর্তী অংশটা আজকে আমরা শেষ করব, সেইভাবেই আমরা প্রস্তুত হই। তাহলে শুরু করা যাক। আজকের আমাদের মেন টপিকটা কি? গ্রিন হাউস গ্যাস। তাহলে আমরা আগে ওজোন স্তরের ক্ষয় পড়েছি, ওজোন সম্পর্কে পড়েছি, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্পর্কে জেনেছি। আজকে আমরা জেনে নেব গ্রিন হাউস গ্যাস বা গ্রিন হাউস সম্পর্কে। তাহলে প্রথমেই আসি, গ্রিন হাউস কি? গ্রিন হাউস হচ্ছে একটা ঘর। কি কিরকম ঘর? বিদেশে তো আমাদের সবাই জানো, বিদেশ বলতে শীত প্রধান দেশগুলিতে তাপমাত্রা কম থাকে, ফলে এইরকম একটা ঘরের মাধ্যমে, কাঁচের একটা ঘর থাকে যার মধ্যে সবজি বা ফসল চাষ করা হয়। দেখো, সূর্য থেকে আলো এই ঘরের মধ্যে ঢুকছে, কিন্তু এই ঘর থেকে তাপ খুব সহজে বেরোতে পারে না, ফলে ওই ঘরের টেম্পারেচারটা ব্যালেন্স থাকে, ফলে ফসল ভালো হয়। সেই জন্য এই ঘরটাকে আমরা বলি গ্রিন হাউস গ্যাস। ঠিক তেমনি পৃথিবী, আমাদের এই গ্রিন হাউস, পৃথিবীর আশেপাশের যে বায়ুমণ্ডল সেটা আমাদের গ্রিন হাউসের মতো কাজ করছে। তাই এই বায়ুমণ্ডলের যে গ্যাসগুলোর জন্য আমাদের পৃথিবী উত্তপ্ত হচ্ছে সেগুলোকে আমরা বলি গ্রিন হাউস গ্যাস। তাহলে দেখে নেওয়া যাক পৃথিবীর সাথে বায়ুমণ্ডল কিভাবে গ্রিন হাউসের মতো কাজ করছে। তাহলে ঠিক একই পদ্ধতি, সূর্য থেকে আলোক রশ্মি আসছে, পৃথিবীতে ধাক্কা খায়, ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে যাচ্ছে। ঠিক সন্ধ্যেবেলায় বা বিকেল বেলায় যখন পৃথিবীর তাপ ছাড়া শুরু করে, তখন এই যে তাপটা পৃথিবীর থেকে বাইরে ফিরে যাচ্ছে, এই বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাই অক্সাইড এই তাপের 70% শোষণ করে নিচ্ছে। এই 70% শোষণ করে নিলে এই তাপ পৃথিবী ছেড়ে বাইরে বেরোতে পারছে না, এবং ওই বায়ুমণ্ডলীয় স্তর থেকে সেই তাপটা আবার পৃথিবীতে ব্যাক করে দিচ্ছে। এর ফলে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এই গড় উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে বলেই পৃথিবী আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে। তাহলে মানুষের অদূরদর্শী কাজের ফলে বায়ুমণ্ডলে থাকা গ্রিন হাউস গ্যাসগুলির ঘনত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির এই প্রক্রিয়াকে বলা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। তাহলে গ্রিন হাউস এফেক্ট কি তোমরা বুঝতে পারলে? ঠিক আছে। আর বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণ গ্যাস কি থাকে? প্রথমে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন। কিন্তু এই দুটো গ্যাস কিন্তু গ্রিন হাউস গ্যাস না। এই দুটো গ্যাস ছাড়া গ্রিন হাউস, এই দুটো গ্যাস কিন্তু কখনোই গ্রিন হাউস গ্যাস না। তাহলে গ্রিন হাউস গ্যাস কারা? এই যে গ্রিন হাউস গ্যাস, এই হচ্ছে গ্রিন হাউস গ্যাস। তাহলে সবচেয়ে ক্ষমতা যদি বলে, গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে সবচেয়ে বেশি ক্ষমতা কার? সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তোমাদের আগেই বললাম, কার্বন ডাইঅক্সাইড পৃথিবী থেকে ফিরে যাওয়া তাপের 70% শোষণ করে, এবং পৃথিবীকে উত্তপ্ত করার জন্য কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা হচ্ছে 55%। ঠিক তারপরে চলে আসছে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। ক্লোরোফ্লোরোকার্বন 17% দায়ী। তারপরে চলে আসছে মিথেন, মিথেন দায়ী 15%। তারপরে নাইট্রোজেন ডাই অক্সাইড বা NO2, এইটা 6% দায়ী। তারপরে অন্যান্য যে গ্যাসগুলি আছে সেগুলি 7% দায়ী। এখানে জলীয় বাষ্পও পড়ে, এই গ্যাসগুলির মধ্যে জলীয় বাষ্পও পড়ে। ঠিক আছে। তাহলে তোমরা বারবার বলছি, ওজোন স্তরের ভাঙন আর গ্রিন হাউস গ্যাসের মধ্যে গুলিয়ে ফেলবে না। ঠিক আছে। ওজোন স্তর ভাঙনের জন্য দায়ীকে NO2, NO আর CFC। কিন্তু অন্যদিকে ঠিকই আবার উষ্ণতা, পৃথিবীর উষ্ণতা বা গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী গ্যাস হচ্ছে CO2, CFC আর মিথেন, NO2 আর জলীয় বাষ্প। এই পাঁচটা মনে রাখলেই হবে। আর একটা প্রশ্ন এখানে, কার্বন ডাই অক্সাইডের কিন্তু প্রভাবটা বেশি, গ্রিন হাউস গ্যাসগুলির প্রভাব হিসেবে কার্বন ডাই অক্সাইডের প্রভাবটা বেশি। কিন্তু যদি বলে ক্ষমতা বেশি কার, তাহলে সিএফসি। তা দেখে নেওয়া যাক সিএফসির ক্ষমতা কতটাই বেশি। দেখো, এক অণু সিএফসির উষ্ণকরণ ক্ষমতা প্রায় 20,000 CO2 অণু উষ্ণকরণের সমান। যদি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ মতো সিএফসি অণু পৃথিবীতে থাকতো বা বাতাসে থাকতো, তাহলে বুঝতে পারছো পৃথিবীর উষ্ণতা কত বেশি হতো। তাহলে প্রভাব বেশি CO2, ক্ষমতা বেশি সিএফসির, এইটা বারবার মাথায় ঢুকিয়ে নাও, প্রয়োজন হলে খাতায় লিখে নাও। গ্রিন হাউস গ্যাসের মধ্যে প্রভাব বেশি CO2 আর ক্ষমতা বেশি সিএফসি। ঠিক আছে। আপাতত এখানে এই কমপ্লিট বুঝতে পারছো। তাহলে আমি বললাম জলীয় বাষ্প। জলীয় বাষ্প কি তাহলে আদর্শ গ্রিন হাউস গ্যাস? কি মনে হয় তোমাদের, জলীয় বাষ্প কি আদর্শ গ্রিন হাউস গ্যাস? না, জলীয় বাষ্প আদর্শ গ্রিন হাউস গ্যাস না। কারণ জলীয় বাষ্পর বায়ুমণ্ডলে থাকার সময়কাল হচ্ছে মাত্র 7 দিন। তারপরে কুয়াশা বা শিশিরের মাধ্যমে এই জলীয় বাষ্পই পৃথিবীতে নেমে আসে। সেই জন্য জলীয় বাষ্পকে আমরা আদর্শ গ্রিন হাউস গ্যাস কখনোই বলবো না। ঠিক আছে। আর কি বাকি থাকলো? তাহলে আমাদের গ্রিন হাউসের প্রভাব। গ্রিন হাউস গ্যাসের প্রভাবে আমরা, মানে গ্রিন হাউস এফেক্টের প্রভাবে কি হতে পারে? গ্রিন হাউস এফেক্টের মূল কারণ, মানে ফলে কি হচ্ছে?
পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। তাহলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পেলে প্রথমে কি হবে, আমাদের মেরু অঞ্চলে যে বরফের স্তূপ রয়েছে সেগুলো গলা শুরু করবে, আর গলতে শুরু হলে আস্তে আস্তে সমুদ্রতলের উষ্ণতা বৃদ্ধি পাবে। সমুদ্রতলের উষ্ণতা বৃদ্ধি পেলে সমুদ্রে অবস্থিত বিভিন্ন দ্বীপ বা সমুদ্র তীরবর্তী অঞ্চল আস্তে আস্তে মাটির তলায় ডুবে যাবে। উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন ভয়ঙ্কর জীবাণুর সৃষ্টি হবে, সেই জীবাণুগুলি মারাত্মক ক্ষয়ক্ষতি করবে, বিভিন্ন বাস্তুতন্ত্রের উপরে ক্ষতি হবে, মানুষের ত্বকে ক্যান্সার, ত্বক পুড়ে যাওয়া, এই ধরনের বিভিন্ন রকমের রোগের সম্মুখীন হবে। তাহলে এই জিনিসটা আমরা কমাবো কি করে? এই গ্রিন হাউস এফেক্ট, যার ফলে পৃথিবীর উষ্ণতা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, সেই উষ্ণতাটা আমরা কমাবো কি করে? ঠিক আছে, এটা আমাদেরকে ভাবতে হবে, তোমরা সবাইকে এই জিনিসটা ভাবতে হবে। এই যে বন জঙ্গল আমরা কেটে ফেলছি, গাছ লাগাচ্ছি না, সব সময় একটা কোথাও বাড়ি তৈরি হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে, গাছের পর গাছ কেটে আমরা সেখানে বসবাসযোগ্য বাড়ি, হসপিটাল, ব্যাংক কিংবা নানা রকম বিল্ডিং, ফ্ল্যাট ইত্যাদি করছি। এর ফলে তো আমাদের গ্রিন হাউস গ্যাস মানে গ্রিন হাউস এফেক্ট গুলি ঘটছে, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমাদেরকে গাছ লাগাতে হবে। আর একটা সব থেকে বড় জিনিস কি, সেটা হচ্ছে প্রচলিত শক্তির ব্যবহার ধীরে ধীরে আমাদের কমাতে হবে। প্রচলিত শক্তির ব্যবহার যদি আমরা কমাই, তাহলে আমাদের দূষণটা কম হবে, বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা কমে যাবে, ফলে পৃথিবী আস্তে আস্তে শীতলের দিকে আবার আমরা যেতে পারবো। তাহলে এই হচ্ছে টোটাল গ্রিন হাউস। এরপরে আমরা চলে আসবো শক্তিতে। ঠিক আছে, তাহলে দেখে নাও। তাহলে চলো দেখে নেওয়া যাক শক্তি। শক্তি কয় প্রকার? শক্তি দুই প্রকার, একটা প্রচলিত শক্তি, একটা অপ্রচলিত শক্তি। প্রচলিত শক্তি কোনগুলো? কয়লা, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস, ডিজেল, চারকোল, বিভিন্ন রকমের জীবাশ্ম জ্বালানি যেগুলো, সেগুলোকেই আমরা প্রচলিত শক্তি হিসাবে ব্যবহার করি। ঠিক আছে, তাহলে জীবাশ্ম জ্বালানি, এই জীবাশ্ম জ্বালানি বা জীবাশ্ম জ্বালানি শব্দ থেকে জ্বালানি। তাহলে জ্বালানি কাকে বলে? কোনো বস্তুকে পোড়ালে আমরা সেই বস্তু থেকে যখন তাপ উৎপাদন হবে তাকেই আমরা জ্বালানি বলবো। আর জ্বালানিটার গুণগত মান বা জ্বালানিটা কতটা ভালো বা তার থেকে কত পরিমাণ তাপ পাওয়া যাবে, সেইটার বিচার আমরা কিভাবে করি? তার তাপন মূল্য দিয়ে। তাহলে তাপন মূল্যের সংজ্ঞাটা কি হবে? এক একক ভর বিশিষ্ট কোনো বস্তুর পূর্ণ দহনের ফলে যত পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে বলা হয় সেই পদার্থের তাপন মূল্য। ঠিক আছে, তাহলে এক একক ভর বিশিষ্ট কোনো বস্তুর পূর্ণ দহনে যত পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে বলা হয় তাপন মূল্য। এই তাপন মূল্যের এসআই একক হচ্ছে জুল পার গ্রাম। ঠিক আছে, তাহলে উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি? ধরো 1 গ্রাম চারকোল নিলাম, সেই 1 গ্রাম চারকোলটা যদি সম্পূর্ণ জ্বলে যায় তাহলে সেখান থেকে আমরা 33,000 জুল তাপ পাই। তাহলে চারকোলের তাপন মূল্য কত? 33,000 জুল পার গ্রাম। ঠিক আছে, এই গেল। ঠিক তারপরে আমরা চলে আসছি অপ্রচলিত শক্তিতে। তাহলে অপ্রচলিত শক্তি কোনগুলো? বিভিন্ন প্রাকৃতিক শক্তি। বিভিন্ন প্রাকৃতিক শক্তি বলতে কেমন? ভূতাপ শক্তি, জোয়ার ভাটা শক্তি, বায়ু শক্তি, সৌর শক্তি, এরকম বিভিন্ন প্রাকৃতিক শক্তি আমরা অপ্রচলিত শক্তি বলে থাকি। ঠিক আছে, তাহলে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা। জীবাশ্ম জ্বালানি আমরা কেন সংরক্ষণ করব? তোমরা পড়েছো 9-এর ভূগোলে। ঠিক আছে, বিভিন্ন যুগ এসেছে ভূগোলের ইয়েতে, বিভিন্ন যুগ এসেছে, টারশিয়ারি, গন্ডোয়ানা, এরকম যুগ এসেছে। কয়লা, পেট্রোলিয়াম কিভাবে তৈরি হয়েছে সেটা তোমরা নবম শ্রেণীতে থাকতে দেখেছো। ঠিক সেইভাবেই তাহলে প্রাগৈতিহাসিক যুগে বিভিন্ন উদ্ভিদ বা প্রাণী মাটির নিচে প্রথিত হয়ে লক্ষ লক্ষ বছর ধরে চাপ ও তাপের ফলে সৃষ্টি হয়েছে জীবাশ্ম জ্বালানি। ঠিক আছে, এই জীবাশ্ম জ্বালানিগুলো তোমরা সকলেই জানো, এর সোর্স হচ্ছে লিমিটেড, মানে ভান্ডার সীমিত। যদি আমরা এর ব্যবহার এখন না কমাই তাহলে আর কদিন পরে জীবাশ্ম জ্বালানি বলে কোনো বস্তুই থাকবে না। তোমার বাবা মোটর সাইকেলটা তখন হাত দিয়ে ঠেলে নিয়ে যেতে হবে, তখন আর তোমরা পেট্রোল পাম্পে গিয়ে তেল কিনতে পারবে না। ঠিক আছে, ঠিক তেমনি কয়লা যদি ফুরিয়ে যায় তাহলে বাড়িতে বিদ্যুৎ আসবে না, বিদ্যুৎ উৎপাদন কমে যাবে, ফলে সভ্যতার যখন শক্তি থাকবে না তখন সভ্যতার অগ্রগতি ঘটবে না। এই সকল কারণে আমাদের এই জীবাশ্ম জ্বালানিগুলি সংরক্ষণের প্রয়োজন, অতি আবশ্যক। আর এখানে দেখে নিই আরেকটা জিনিস, স্থিতিশীল উন্নয়ন। তাহলে স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? মানে যে উন্নয়নের মাধ্যমে বর্তমানের চাহিদা এবং ভবিষ্যতের প্রজন্মের চাহিদা পূরণের যাতে কোনো অসুবিধা না হয় তাকেই আমরা বলে নেব স্থিতিশীল উন্নয়ন। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, আজ যদি আমরা জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ না করে ব্যবহার করে ফেলি, তাহলে তোমার ছেলে, তার ছেলেরা কি আর গাড়ি চালাতে পারবে? কিংবা তাদের বাড়িতে কি বিদ্যুৎ থাকবে?
ফলে আবার কিন্তু আমরা সেই আদিম যুগের দিকে ধাবিত হব। তাই এই স্থিতিশীল উন্নয়নের দিকে লক্ষ্য রাখতে আমাদের ব্যবহার করতে হবে এই অপ্রচলিত শক্তি। এই অপ্রচলিত শক্তি একমাত্র আমাদের স্থিতিশীল উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাহলে আসো দেখে নি কতগুলি অপ্রচলিত শক্তি সম্পর্কে। তাহলে এখানে আমি প্রথমেই লিখেছি সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপ শক্তি। এখান থেকে তোমাদের পরীক্ষায় আসতে পারে সৌরশক্তি সুবিধা অসুবিধা। ঠিক আছে, তাহলে সবাই বুঝতে পারছো সৌরশক্তি বলতে কি বোঝাচ্ছে। সূর্য থেকে আগত রশ্মি, সেটাকেই আমরা কোনো না কোনোভাবে কনভার্ট করে শক্তিতে রূপান্তরিত করছি, সেটাই সৌরশক্তি। তা কিভাবে রূপান্তরিত করছি? আমাদের কিছু সৌর কোষ আবিষ্কার হয়েছে, যার মূল উপাদান হচ্ছে সিলিকন। এই সৌর কোষের মধ্যে থেকে সৌরশক্তি আমরা ট্রান্সফার করছি ব্যাটারিতে নিয়ে, সেখান থেকে আমাদের বিদ্যুতের ব্যবহারটা হচ্ছে। সকলেই দেখেছো বড় বড় এখন সোলার লাইট বেরিয়ে গেছে, রাস্তায় লাগানো হচ্ছে এইভাবে। এবার সুবিধাটা কি? এই সুবিধা হচ্ছে মহাকাশে বা দুর্গম স্থানে যেখানে বিদ্যুৎ নিয়ে যাওয়া সম্ভব না, আমাদের চিরাচরিত পদ্ধতির বিদ্যুৎ নিয়ে যাওয়া সম্ভব না, সেখানে আমরা সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎটাকে নিয়ে আসতে পেরেছি। ঠিক আছে, এটা কি পরিবেশ বান্ধব, পরিবেশের কোনো ক্ষতি করবে না। যে জীবাশ্ম জ্বালানি জ্বালালে আমাদের মূলত এর প্রধান যৌগ হচ্ছে কার্বন। তোমরা জানো কার্বন মানে সেখান থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে এবং গ্রিন হাউস গ্যাসের প্রভাব বাড়বে, সেই জন্য এর কোনো পরিবেশ দূষিত হয় না। আর এর ভান্ডার অফুরন্ত। আজ সূর্য যেরকম আলো দিচ্ছে, 50-60 বছর পরে সূর্য সেরামই আলো দেবে, আর 100 বছর আগেও সূর্য এরকমই আলো দিত। ফলে এর ভান্ডার অফুরন্ত। ঠিক তেমনি যদি তুমি এইগুলো দেখে না, বায়ু শক্তি, এর ভান্ডার অফুরন্ত, পরিবেশ বান্ধব। ঠিক আছে, এটা কি? যে অঞ্চলে খুব জোরে বায়ু প্রবাহিত হয় সেই অঞ্চলে, সেটা যদি দুর্গম স্থান হয়, সেখানে বায়ু শক্তির মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। জোয়ার ভাটা শক্তি ঠিক একই জিনিস, এর তাপমাত্রা বলছি, এরও অফুরন্ত। প্রতিদিন জোয়ার ভাটাটা খেলছে। আজ নদীতে দেখেছো জোয়ার ভাটা খেলতে, সমুদ্রে গিয়ে তোমরা দেখেছো জোয়ার ভাটা হচ্ছে, প্রতিদিন জোয়ার ভাটাটা খেলে। স্রোত আছেই, ফলে জোয়ার ভাটা শক্তিটা সবসময় আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, নদী তীরবর্তী অঞ্চলে এই শক্তি ব্যবহার করা সম্ভব, পরিবেশ বান্ধব এবং অফুরন্ত। ঠিক তেমনই ভূতাপ শক্তিও একই বিষয়, এটাও পরিবেশ বান্ধব, এটাও অফুরন্ত। ঠিক আছে, তুলনামূলক এই তিনটে শক্তির থেকে এর ব্যয়টা কম। তাহলে আমরা অসুবিধাতে কি লিখব? খরচ অনেক বেশি, টেকনোলজি অনুন্নত। ঠিক আছে, আর সৌরশক্তি, এই দুটো পয়েন্ট দু জায়গাতেই যাবে, খরচ অনেক বেশি, টেকনোলজি অনুন্নত। সৌরশক্তিতে কখন অসুবিধা হচ্ছে? মেঘলা ওয়েদার বা বায়ুমণ্ডলের দূষণের ফলে যখন আকাশ মেঘলা হয়ে যায়, তখন সৌরশক্তি কাজে লাগছে না। আর কখন লাগছে না? রাতের বেলায়। রাতের বেলায় তো সূর্য আলো দেয় না, সেই আলোতে সৌরশক্তি কাজে লাগছে। বায়ু শক্তি কখন কাজে লাগে না? দুটো পয়েন্ট বললাম। সাথে কি হচ্ছে, সব জায়গায় তো সর্বত্র একই রকম ভাবে বায়ু প্রবাহিত হয় না। ফলে ভাবো কলকাতায় যেভাবে বায়ু প্রবাহিত হয়, সেটা কি বকখালিতে বায়ু প্রবাহিত কি সেইভাবে হবে? ফলে বায়ু শক্তির অসুবিধা। এই জোয়ার ভাটা শক্তি, সমুদ্র তীরবর্তী অঞ্চলে জোয়ার ভাটা ঘটে। যারা পাহাড় পার্বত্য অঞ্চলে থাকে কিংবা সমভূমি অঞ্চলে থাকে বা মালভূমি অঞ্চলে থাকে যেখানে নদী নেই, সেই অঞ্চলে জোয়ার ভাটা শক্তিটা কাজে লাগছে না। আর ভূতাপ শক্তিটা কি? ভূতাপ শক্তিটাও কি, এর সোর্স চারিদিকে ছড়িয়ে রয়েছে। ভূতাপ শক্তি পৃথিবীর কোথাও একসাথে একত্রিত নেই। ঠিক আছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। ফলে সেইটুকু ড্রিলের সাহায্যে অগভীরভাবে মাটির নিচে ড্রিল করে সেই শক্তি সঞ্চয় করে আমাদের ব্যবহার করা সম্ভব না, সেটা অনেক ব্যয় সাপেক্ষ। সেই জন্য এই ভূতাপ শক্তি ব্যবহার করা মানে কি বলবো, যদি অর্থ কমও লাগে তাও একত্রিত করে ব্যয় করতে গেলে সেই অর্থাভাবটা আমাদের দেখা দেবে। ফলে সব কিছুর অসুবিধার মধ্যে তুমি অর্থাৎ প্রচুর ব্যয়বহুল লিখতে পারো, কিন্তু ভূতাপ শক্তিটা মানে কম ব্যয়বহুল বলে এটাকে তুমি, এই ভূতাপ শক্তির যদি সুবিধা অসুবিধা দেয় তাহলে অসুবিধা এই কথাটা লিখবে না, ব্যয়বহুল। বাকি যে অসুবিধাগুলো বললাম সেই দুটো লিখে দেবে। এই তাহলে এইগুলো দেখে নাও, পরের শক্তিগুলো নিয়ে আবার আলোচনা করব, এটা মুছে দেবো তারপর। ঠিক আছে, তাহলে দেখে নাও। চলো দেখে নেওয়া যাক এই অধ্যায়ের পরবর্তী অংশ এবং শেষ অংশ। তাহলে আমরা
এতক্ষণ ধরে অপ্রচলিত শক্তি পড়ছিলাম, সৌরশক্তি পড়েছি, বায়ু শক্তি পড়েছি, জোয়ার ভাটা শক্তি পড়েছি আর ভূতাপ শক্তি পড়েছি। তা পরবর্তী যে শক্তিগুলি আছে সেইগুলো দেখে নিলেই আমাদের এই চ্যাপ্টারটা শেষ। তাহলে শুরু করা যাক বায়োমাস শক্তি থেকে। তাহলে কাঠ, শুকনো পাতা, গোবর, কৃষিজ বজ্র প্রভৃতি এই ধরনের সমস্ত কিছুকে আমরা জৈব পদার্থ বলি। এই জৈব পদার্থকে বিশেষ পদ্ধতিতে পরিবর্তন করে বায়োমাস তৈরি করা হয়। এই বায়োমাসকে আমরা পুড়িয়েই তৈরি করি বায়োমাস শক্তি। আর এই বায়োমাসের মূল কম্পোনেন্ট হচ্ছে কার্বন। ঠিক আছে, তাহলে সুবিধা কি? এই বায়োমাস শক্তি হচ্ছে সহজলভ্য, সহজেই পাওয়া যায়। ঠিক আছে, সহজলভ্য। এই বায়োমাস শক্তি বিভিন্ন দিকে ব্যবহার করা যায়। এর থেকে বায়োফুয়েল তৈরি হয়, বায়োডিজেল তৈরি হয়, বায়োগ্যাস তৈরি হয়, নানান রকম জিনিস তৈরি হয়। ঠিক আছে, আর অসুবিধা কি? অসুবিধা হচ্ছে অনেক ব্যয় সাপেক্ষ। ঠিক আছে, এই বায়োমাস শক্তিতে তাপন মূল্য অনেক কম। আর কি? আর এই বায়োমাস শক্তির ক্ষেত্রে মাটি এবং জলের খুবই প্রয়োজন থাকে, ফলে পরিবেশের ভারসাম্য ডিসব্যালেন্স হতে পারে। এই তিনটে অসুবিধা। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক পরে কি আছে। বজ্র থেকে বিদ্যুৎ, মানে বজ্র যে ওয়েস্ট, সেখান থেকে আমরা বিদ্যুৎটা কিভাবে বানাই? তাহলে এই জৈব বজ্রগুলি উচ্চ উষ্ণতায় অক্সিজেন সরবরাহ করে, ঠিক আছে, গরম দাহ্য গ্যাসে পরিণত করা হয়। গরম দাহ্য জ্বালানি গ্যাস হাইড্রোজেন, কার্বন মনোঅক্সাইড, মিথেনে পরিণত করা হয়। এইভাবে আমরা এই পদ্ধতিটাকে আমরা বলি গ্যাসিফিকেশন। আর এর পরেই এই যে গরম দাহ্য গ্যাসে পরিণত করা হলো, এই পরিণত করার পরে কম্বাসন টারবাইনের সাহায্যে জেনারেটরের মাধ্যমে ঘুরিয়ে আমরা বিদ্যুৎ তৈরি করি। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো যে জৈব পদার্থগুলি সেইগুলি উচ্চ উষ্ণতায় তার মধ্যে অক্সিজেন সরবরাহ করা হয়, করে গরম দাহ্য গ্যাসে পরিণত করা হয়। পরিণত করা হয় দাহ্য গ্যাস কোনগুলি? হাইড্রোজেন, কার্বন মনোঅক্সাইড, মিথেনে। এই পরিণত করা হয়, তারপরে কম্বাসন টারবাইনের সাহায্যে জেনারেটর মাধ্যমে আমরা বিদ্যুৎ তৈরি করি। আর এই যে পদ্ধতিটা, এই জৈব পদার্থকে উচ্চ উষ্ণতা অক্সিজেন সরবরাহ করে গরম দাহ্য গ্যাসে পরিণত করার এই পদ্ধতিটাকে আমরা বলছি গ্যাসিফিকেশন। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। তারপরে আছে বায়োফুয়েল। বায়োফুয়েল প্রধানত দুই প্রকার, ইথানল আর বায়োডিজেল। ঠিক আছে, তাই ইথানলটা কি? তোমার ইথানল হচ্ছে উচ্চ কার্বোহাইড্রেট, স্টার্চ, এই কার্বোহাইড্রেট গুলিকে বিশেষ পদ্ধতিতে রূপান্তরিত করে তোমার তৈরি করা হচ্ছে বায়োফুয়েল বা ইথানল। এই ইথানল যানবাহনে ব্যবহৃত হয়, গাড়ির পেট্রোলের সঙ্গে ব্যবহৃত হয়। পেট্রোলে ব্যবহৃত হলে কি, গাড়ি থেকে নির্গত কার্বন মনোঅক্সাইডের পরিমাণটা কমে যায়। ঠিক আছে, আর গ্যাসোলিনের সাথে 80% ইথানল যোগ করে আমরা গ্যাসোহল তৈরি করছি। মানে আমরা যে গাড়িতে যানবাহনে ব্যবহার করি সেটা হচ্ছে এই গ্যাসোহলটাই আমরা ব্যবহার করি। ঠিক আছে, তারপরে চলে আসছি বায়োগ্যাস। ঠিক আছে, এই বায়োগ্যাসে কি আছে? বায়োগ্যাস মিথেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন আর সামান্য পরিমাণ নাইট্রোজেন একত্রিতভাবে মিলিত হয়ে তৈরি হচ্ছে বায়োগ্যাস। এই বায়োগ্যাসের তাপন মূল্য 35 থেকে 40 কিলো জুল পার গ্রাম। ঠিক আছে, প্রয়োজনীয়তাটা কি? প্রয়োজনীয়তা সার, এটা আমি পরে বোঝাচ্ছি। এইখানে একটা তরল বস্তু থাকে, সেই তরল পদার্থটা আমাদের কৃষিকাজে সার হিসাবে খুবই ভালো, উচ্চমানের ফসল ফলনের জন্য খুবই উপযুক্ত। আর জ্বালানি, সেই জ্বালানিটাও আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এই জ্বালানিটা খুবই স্ট্রং। ঠিক আছে, 80% গ্যাস আর 20% ডিজেল, এইটা মিলে আমরা কৃষি পাম্পটা ব্যবহার করি। কৃষি পাম্পের যে জ্বালানি সেইটা এই দিয়েই তৈরি হয়। ঠিক আছে, আর যে দুটো জিনিস থাকলো তাহলে হচ্ছে কয়লা খনির মিথেন। এই কয়লা খনির মিথেনটা কি? আমরা কয়লা খনি থেকে তুলি, এই খনিতে কয়লা যখন থাকে তখন কয়লার মধ্যে প্রচুর পরিমাণে মিথেন অ্যাবজর্ব হয়ে থাকে। আর এইটাই আমরা কয়লা খনির মধ্যে পাম্প দিয়ে ওই মিথেন গ্যাসটা বাইরে বের করে আনি, সেটাই হচ্ছে কয়লা খনির মিথেন। এটা আমাদের একটা বিরাট দাহ্য পদার্থ রূপে কাজ করে। ঠিক আছে, আর সব থেকে বড় আর ইম্পর্টেন্ট যে অপ্রচলিত শক্তি, যেটা এখনো আমরা ধরতে পারিনি, কিংবা যেটা যদি আমরা ধরতে পারি আমাদের অন্যান্য শক্তির ব্যবহার না করলেও চলবে, সেটা হচ্ছে এই মিথেন হাইড্রাইড। আমরা অনুমান করতে পারি পৃথিবী তথা বিশ্বের বৃহত্তম অপ্রচলিত শক্তির উৎস হচ্ছে মিথেন হাইড্রাইড। এটা কোথায় আছে? মেরু অঞ্চলে বরফের নিচে মিথেন হাইড্রাইডের ব্লক জমে 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 আছে। পুরো আন্টার্কটিকার তলায় এই ব্লকগুলো রয়েছে, যেগুলো আমরা এখনো বের করে আনতে পারছি না। এটাই হচ্ছে আমাদের ভবিষ্যতের সব থেকে বড় অপ্রচলিত শক্তি। 1 কিলো মানে 1 মিটার কিউব
তোমার 1 মিটার কিউব মিথেন হাইড্রাইডের ব্লক থেকে 160 মিটার কিউব মিথেন পাওয়া যাবে। তা বুঝতে পারছো কতটা পরিমাণ দাহ্য। ঠিক আছে, আর তাহলে আমরা চলো লাস্ট দেখে নিই তোমার বায়োগ্যাস প্ল্যান্ট এটা কিভাবে তৈরি করে। চলো, বায়োগ্যাস প্ল্যান্টের হচ্ছে 3টে ভাগ আছে: মিশ্রণের আধার, ডাইজেস্টার বা গ্যাস কক্ষ, আর বহির্গমন আধার। ঠিক আছে, এখান থেকে তোমার আমরা বজ্র পদার্থটা পাঠিয়ে এই গ্যাস কক্ষে 15 থেকে 20 দিন আমরা রাখছি। 15 থেকে 20 দিন রেখে এই জায়গায় আমরা ভালো করে সেটাকে পচাচ্ছি। ভালো করে পচালে কি হচ্ছে, 15-20 দিনে একটা গ্যাস বজ্রগুলো নিচে থিতিয়ে যাচ্ছে, গ্যাসটা উপরে উঠছে। ঠিক আছে, আর এই গ্যাসটা দেখো, এই গ্যাস নির্গমন নল দিয়ে এই যে বায়োগ্যাস বাইরে বের করে নেওয়া হচ্ছে। আর এই বহির্গমন আধারে আমরা যে বাকি যে আমাদের অবশিষ্ট বজ্রটা থাকছে সেটা আমরা এখানে পাঠিয়ে দিচ্ছি। এই বায়োগ্যাস প্ল্যান্টের আয়ুকাল হচ্ছে 20 বছর। একটা প্ল্যান্ট এরকম তৈরি করতে পারলে সেটা 20 বছর পর্যন্ত আমরা চলবে। এই হচ্ছে টোটাল চ্যাপ্টার। আজ চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। যেহেতু আমাদের শুরু করতে একটু দেরি হয়েছে, তাই প্রথম সাবমিটিভের আর কোনো অধ্যায় আমরা আপাতত আমি শুরু করছি না, সেকেন্ড সাবমিটিভ চলে এসেছে। পরের দিন থেকে সেকেন্ড সাবমিটিভের ক্লাস তোমাদের শুরু করব। ঠিক আছে, আর বাকি যে 2-3টে চ্যাপ্টার যাই হোক বাকি দেবো, সেটা ডিসাইড করব কি করালে তোমাদের সব থেকে ভালো হবে। সেইটা যেটা বাকি থাকবে সেটা আমরা তোমাদের টেস্ট পরীক্ষার আগে মানে আমি শেষ করিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকের মতো তোমাদের প্রথম চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। আশা করছি ক্লাস তোমাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, আর ভিডিওটাকে প্রচুর 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 শেয়ার করো। ঠিক আছে, তাহলে আজকের মতো এইটুকু। থ্যাংক ইউ।